প্রিয় ছাত্রছাত্রীরা, চলতড়িৎ চ্যাপ্টারের 10ম পর্বে আজকে তোমাদের জন্য আলোচনা করব কোষের অভ্যন্তরীণ রোধ, নষ্ট ভোল্ট, রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক। এই 4টি বিষয়ের উপর যে গাণিতিক সমস্যাগুলো থাকে তার কিভাবে সহজে সমাধান করা যায়। প্রথমে সমীকরণগুলো একবার দেখে নেওয়া যাক। নষ্ট ভোল্ট বা লস্ট পোটেনশিয়াল সমান কি হবে? ই মাইনাস ভি, ব্যাটারির তড়িৎ চালক বল মাইনাস বহিঃবর্তনীতে যে বিভব প্রভেদ, সেটা সমান আই ইন্টু আর, যেখানে আই হলো বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা, আর হলো কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে নষ্ট ভোল্ট সমান ই মাইনাস ভি, সেটা সমান আমরা লিখতে পারি আই ইন্টু আর। কোষের অভ্যন্তরীণ রোধ, তাহলে উপরের সমীকরণ থেকেই আমরা কোষের অভ্যন্তরীণ রোধ সমান কি লিখতে পারি? আর সমান ই মাইনাস ভি বাই আই, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ সমান নষ্ট ভোল্ট বাই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। রোধাঙ্ক, রোধাঙ্ক রো ইজিক্যাল টু আর এ বাই এল। আর হলো পরিবাহীর রোধ, এ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল হলো পরিবাহীর দৈর্ঘ্য। আবার এখান থেকে যদি রোধ সমান লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি আর ইজিক্যাল টু রো এল বাই এ। পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক সিগমা ইজিক্যাল টু 1 বাই রো, কারণ আমরা অলরেডি জেনেছি রোধাঙ্কের অরণ্যককে পরিবাহিতাঙ্ক বলা হয়। তো এই সমীকরণগুলো নিয়ে কয়েকটি অঙ্ক তোমাদের কষে দেখাবো। প্রথম প্রশ্ন, 1.08 ভোল্ট ইএমএফ এর একটি কোষের কোনো বর্তনীর সঙ্গে যুক্ত করলে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলে এবং বহিঃবর্তনীর প্রান্তীয় বিভব প্রভেদ হয় 0.73 ভোল্ট। কোষটির অভ্যন্তরীণ রোধ কত? তাহলে একটা কোষের তড়িৎ চালক বল দেওয়া রয়েছে 1.08 ভোল্ট, বহিঃবর্তনীর সঙ্গে যুক্ত করে দিলে ওই বর্তনীতে 0.05 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা চলে এবং বহিঃবর্তনীর প্রান্তীয় বিভব প্রভেদ হয় 0.73 ভোল্ট। তাহলে কোষটির অভ্যন্তরীণ রোধ কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি? নষ্ট ভোল্ট সমান ই মাইনাস ভি ইজিক্যাল টু আই আর, বা অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে দিয়েছে, তাহলে সরাসরি কোষের অভ্যন্তরীণ রোধ সমান আমরা লিখতে পারি আর ইজিক্যাল টু ই মাইনাস ভি বাই আই। এখন ই হলো তড়িৎ চালক বল, কত দেওয়া রয়েছে? 1.08 ভোল্ট, মাইনাস ভির মান দেওয়া রয়েছে 0.73, সেটার মান বসালাম 0.73 বাই তড়িৎ প্রবাহ মাত্রা 0.5। এটাকে সরল করলে আমরা পাবো 0.35 বাই 0.5 সমান 0.7। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ পেলাম 0.7। উত্তর লিখতে হবে কিভাবে? একক সমেত। তাহলে রোধের একক কি? ওহম। তাহলে আমরা উত্তর লিখব কোষটির অভ্যন্তরীণ রোধ 0.7 ওহম। দ্বিতীয় প্রশ্ন, একটি কোষের তড়িৎচালক বল 4 ভোল্ট, একটি 22 ওহম রোধ কোষের প্রান্তদ্বয়ের সঙ্গে যুক্ত করলে বিভব প্রভেদ হয় 2.2 ভোল্ট। কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট নির্ণয় করো। তাহলে একটা তড়িৎ কোষ বা ব্যাটারি দেওয়া রয়েছে, তার সঙ্গে একটা রোধ যোগ করা হবে, তাতে ওই রোধের দু প্রান্তে একটা বিভব প্রভেদ আমরা পাবো। সেক্ষেত্রে নষ্ট ভোল্ট এবং ওই কোষের অভ্যন্তরীণ রোধ কত সেটা নির্ণয় করতে হবে। চলো পুরো ব্যাপারটা ছবিতে একটু ভালো করে বুঝে নেওয়া যাক। একটা 4 ভোল্টের তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারি রয়েছে, তার সঙ্গে কি করা হয়েছে? একটা রোধ যোগ করা হয়েছে, যার রোধ হলো 2.2 বা 22 ওহম, যার রোধ 22 ওহম। ফলে কি হবে না, ওই রোধের দু প্রান্তের বিভব প্রভেদ হয়ে গেল 2.2 ভোল্ট। এখন এর মধ্য দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমরা কি জানি? নষ্ট ভোল্ট সমান ই মাইনাস ভি ইজিক্যাল টু আই আর।
তো আগে নষ্ট ভোল্টটা আমরা বের করে নেই। ই মাইনাস ভি কত, অর্থাৎ কত পরিমাণ বিভব পতন হয়েছে। ব্যাটারির তড়িৎচালক বল ছিল 4 ভোল্ট মাইনাস 2.2 ভোল্ট সমান 1.8 ভোল্ট। তাহলে নষ্ট ভোল্ট হলো 1.8 ভোল্ট। সেই সঙ্গে কি বের করতে বলেছে, কোষের অভ্যন্তরীণ রোধ। তো কোষের অভ্যন্তরীণ রোধ সমান আমরা জানি আর ইজিক্যাল টু ই মাইনাস ভি বাই আই। এখানে ই মাইনাস ভি হলো নষ্ট ভোল্ট, যেটা আমরা পেয়েছি 1.8, বাই নিচে রয়েছে প্রবাহ মাত্রা, এটা আমাদের জানা নেই বা দেওয়া নেই। তাহলে এই বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রাটা আমাদেরকে বের করতে হবে। চলো কিভাবে বের করব। দেখো এই ছবিতে যে বহিঃবর্তনীতে 22 ওহম রোধ বিশিষ্ট যে বর্তনী দেওয়া রয়েছে, তাহলে ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, আই হবে। ধরে নিয়েছি আমরা আই তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে ওই রোধের দু প্রান্তে যদি আমরা ওহমের সূত্র কাজে লাগাই, তাহলে লিখতে পারি ভি ইজিক্যাল টু আই আর, বা আই ইজিক্যাল টু ভি বাই আর। এখন ভি কত, দেখো দেওয়া রয়েছে, ছবিতেও দেখানো হয়েছে, ওই রোধের দু প্রান্তে বিভব প্রভেদ 2.2 বাই আর কত 22। তো এটাকে সরল করলে পাবো 0.1। তাহলে এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পেয়ে গেলাম 0.1। এই মান আমরা সমীকরণে যদি বসাই, তাহলে পাবো আর ইজিক্যাল টু 1.8 বাই 0.1 সমান 18। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধের মান আমরা পেয়ে গেলাম 18। উত্তর লিখবো কিভাবে, একক সমেত উত্তর লিখতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে যে আমরা মান বের করলাম, কিন্তু উত্তর লেখার সময় একক সমেত লিখতে হবে। তাহলে অতএব কোষের অভ্যন্তরীণ রোধ হলো 18 ওহম আর নষ্ট ভোল্ট হলো 1.8 ভোল্ট। পরের প্রশ্ন, তামার তৈরি দুটি তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের অনুপাত 1:2 এবং 2:3। অর্থাৎ তার দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:2, প্রস্থচ্ছেদের অনুপাত 2:3। তার দুটির রোধের অনুপাত কত। তো আমরা জানি রোধাঙ্ক রো ইজিক্যাল টু আর এ বাই এল। তো এখানে দুটো তারের কথা বলেছে, তাই প্রথম তারের ক্ষেত্রে আমরা লিখতে পারি রোধাঙ্ক রো 1 ইজিক্যাল টু আর ওয়ান এ ওয়ান বাই এল ওয়ান। প্রথম তারের জন্য আমরা সব সাফিক্স 1 দিয়ে চিহ্নিত করলাম সবগুলোকে। দ্বিতীয় তারের ক্ষেত্রে রোধাঙ্ক রো 2 সমান আর টু এ টু বাই এল টু। এখন দুটো তারকেই তামার তৈরি বলা হয়েছে, তাহলে শর্তানুযায়ী আমরা কি বলতে পারি, রো 1 সমান রো 2। কারণ কি না, দুটোই যেহেতু তামার তার, তাহলে দুজনের রোধাঙ্ক সমান হবে। কারণ আমরা জানি রোধাঙ্ক উপাদানের উপর নির্ভর করে। ফলে দুটোই যেহেতু একই উপাদানের তৈরি, দুটোই তামার তৈরি, তাই আসলে ওদের রোধাঙ্ক সমান। তাই আমরা শর্তানুযায়ী লিখতে পারি রো 1 ইজিক্যাল টু রো 2। রো 1 রো 2-র মানগুলো বসাও, তাহলে কি হবে আর ওয়ান এ ওয়ান বাই এল ওয়ান ইজিক্যাল টু আর টু এ টু বাই এল টু। বা এখান থেকে আর ওয়ান বাই আর টু সমান আমরা লিখতে পারি এ টু বাই এ ওয়ান ইন্টু এল ওয়ান বাই এল টু। আর ওয়ান বাই আর টু সমান এ টু বাই এ ওয়ান ইন্টু এল ওয়ান বাই এল টু। এখন কি দেওয়া রয়েছে অঙ্কে, দৈর্ঘ্যের অনুপাত এবং প্রস্থচ্ছেদের অনুপাত কত দেওয়া রয়েছে সেটা একটু ডান দিকে লিখে ফেলো। এল ওয়ান বাই এল টু সমান কত দেওয়া রয়েছে, 1:2। কারণ কি না, দৈর্ঘ্যের অনুপাত 1:2 বলেছে। আমরা দৈর্ঘ্য ধরে নিয়েছি এখানে প্রথমটার দৈর্ঘ্য এল ওয়ান, দ্বিতীয়টার দৈর্ঘ্য এল টু। তাহলে এল ওয়ান বাই এল টু সমান 1/2। এ ওয়ান বাই এ টু সমান 2/3। চলো এই মান দুটো যদি বসিয়ে দিই, দেখো এ ওয়ান বাই এ টু 2/3, তাহলে এ টু বাই এ ওয়ান কত হবে, 3/2 হবে, ইন্টু এল ওয়ান বাই এল টুর মান বসালাম 1/2, সমান হয়ে গেল 3/4। আর ওয়ান বাই আর টু সমান 3/4। তাহলে আর ওয়ান ইজ টু আর টু সমান কত লিখতে পারবো, 3:4। অতএব তার দুটির রোধের অনুপাত হবে 3:4। এইভাবে তোমরা যে কোনো অঙ্কে যখন দুটো ঘটনার কথা বলা থাকবে,
একটাকে 1 আর একটাকে 2 দিয়ে চিহ্নিত করে নিলে খুব সহজে তোমরা অঙ্ক কষে ফেলতে পারবে। এর পরের প্রশ্ন, একটি তারের রোধ 5 ওহম, আয়তন স্থির রেখে তারটিকে টেনে যদি দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয় তবে তারটির নতুন রোধ কত হবে? তো একটা তার প্রাথমিকভাবে তার রোধ ছিল 5 ওহম, এবার আয়তন স্থির রেখে তারটিকে টেনে দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে। তার মানে কি হবে, টেনে যখন দৈর্ঘ্য বাড়ানো হবে আয়তন একই রেখে কি হবে, স্বাভাবিকভাবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে। তাহলে সেক্ষেত্রে যে তারটা টানার পরে যে তার হবে তার নতুন রোধ কত হবে? তো আমরা প্রথম ক্ষেত্রে তারের রোধ R1 সমান কি লিখতে পারি, রো L1 বাই A1। দ্বিতীয় ক্ষেত্রে তারের রোধ R2 সমান রো L2 বাই A2। প্রথম ক্ষেত্রে 1 দিয়ে চিহ্নিত করলাম, দ্বিতীয় ক্ষেত্রে 2 দিয়ে চিহ্নিত করলাম। রো গুলোকে কেন একই রাখলাম, রো 1 রো 2 না লিখে? কারণ হলো যে একই তার, তাকে টেনে দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, অর্থাৎ তারের উপাদানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই ওদের রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, একই থাকবে, সেই জন্য দুটোতেই রো দিয়েছি। এখন আমরা যদি R2 বাই R1 লিখতে চাই কত হবে, রো L2 বাই A2 ইন্টু, মানে নিচে হতো আর রো L1 বাই A1, তাহলে এটা উপরে উঠালে কত হবে, A1 বাই রো L1। তাহলে R2 বাই R1 সমান রো L2 বাই A2 ইন্টু A1 বাই রো L1, বা R2 বাই R1 সমান, দেখো রো বাদ চলে যাবে, A1 বাই A2 ইন্টু L2 বাই A1। এগুলোর কোনোটারই মান দেওয়া নেই, তাহলে কি করব, এগুলোর মান কিভাবে বসাবো না, অঙ্কটিতে ভালো করে লক্ষ্য করো, আয়তন স্থির রেখে তারটির দৈর্ঘ্য 20% বাড়ানো হয়েছে। তাহলে আয়তন সমান কি, আমরা জানি, অঙ্কতে তোমরা পড়েছ, একটা চোঙের আয়তনের সূত্র হয় পাই আর স্কোয়ার ইন্টু এল, অর্থাৎ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা এক্ষেত্রে দৈর্ঘ্য। ক্ষেত্রফলের সঙ্গে দৈর্ঘ্য গুণ করে দিলেই আমরা আয়তন পাচ্ছি। তাহলে প্রথম অবস্থায় তারের আয়তন কত হবে, A1 ইন্টু L1। দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ দৈর্ঘ্য বাড়ানোর পরে তখন আয়তন কত হবে, A2 ইন্টু L2। যদি আমরা ধরে নেই পরে ক্ষেত্রফল হয়ে গেছে A2, দৈর্ঘ্য হয়েছে L2, তাহলে আয়তন হবে A2 L2। প্রশ্নতে বলা রয়েছে আয়তন স্থির রেখে তারটিকে টানা হয়েছে, টেনে দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, তাহলে আয়তন স্থির রাখা হবে, A1 L1 সমান অবশ্যই A2 L2 হবে, বা এখান থেকে A1 বাই A2 সমান আমরা পাবো L2 বাই L1। তাহলে কি পেলাম না, আয়তনকে স্থির ধরলে আমরা A2 বাই A1 সমান পেয়ে গেলাম L2 বাই L1। এখন এই A1 বাই A2-র মান যদি আমরা সমীকরণে বসিয়ে দিই তাহলে কি হবে, L2 বাই L1, আগে থেকে একটা L2 বাই L1 রয়েছে, তাহলে হবে L2 বাই L1 এর হোল স্কোয়ার। এই L2 কত হবে, চলো না, L2 সমান কি বলেছে দেখো, 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। তাহলে L2 সমান আগে ছিল L1 প্লাস বাড়ানো হয়েছে 20%, তাহলে L1 প্লাস কার 20% না, প্রাথমিক দৈর্ঘ্যের, তাই L1 ইন্টু 20%, অর্থাৎ 20 বাই 100। তাহলে L2 সমান L1 প্লাস L1 ইন্টু 20 বাই 100। এটাকে আমরা সরল করলে পাবো L2 ইজিক্যাল টু 6 বাই 5 ইন্টু L1, বা L2 বাই L1 সমান 6 বাই 5। L2 বাই L1 সমান 6 বাই 5। এই মান আমরা যদি সমীকরণে বসাই তাহলে পাবো 36 বাই 25, কারণ দেখো L2 বাই L1 এর হোল স্কোয়ার রয়েছে, তাহলে এর স্কোয়ার করলে পাবো 36 বাই 25, বা R2 সমান আমরা কি লিখতে পারি, 36 বাই 25 ইন্টু R1। R1 মানে প্রথম অবস্থায় রোধ, তার মান দেওয়া রয়েছে 5 ওহম, তাহলে ইন্টু 5, একে কাটাকাটি করলে
5, 36/5 সরল করলে আমরা পাবো 7.2। তাহলে R2-র মান পেলাম 7.2। তাহলে তারটির নতুন রোধ কত হবে? 7.2 ওহম। 5 নম্বর প্রশ্ন, কোন পদার্থের রোধাঙ্ক 5 × 10⁻⁻6 ওহম সেমি হলে ওই পদার্থের পরিবাহিতাঙ্ক কত? তাহলে একটা পদার্থের রোধাঙ্ক দেওয়া রয়েছে, পরিবাহিতাঙ্ক বের করতে হবে। তো আমরা জানি পরিবাহিতাঙ্ক সিগমা = 1/ρ। তো এখানে রো বা রোধাঙ্কের মান দেওয়া রয়েছে 5 × 10⁻⁻6, সেই মান বসাবো। 1 তাহলে হবে 1/5 × 10⁻⁻6। এটাকে সরল করলে পাবো 2 × 10⁵। কারণ দেখো 10⁻⁻6 ওপরে উঠলে হবে 10⁶/5। একটা 10 যদি আমরা সামনে নিয়ে নিই তাহলে কাটাকাটি করলে হবে 2 × 10⁵। তো তাহলে ওই পদার্থের পরিবাহিতাঙ্কের মান আমরা পেলাম 2 × 10⁵। এর একক কি হবে না? পরিবাহিতাঙ্কের একক, এখানে যেহেতু সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের মান দেওয়া রয়েছে তাই পরিবাহিতাঙ্কের এককও লিখব সিজিএস পদ্ধতিতে। একক হবে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। তাহলে ওই পদার্থের পরিবাহিতাঙ্ক হবে 2 × 10⁵ ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ওহম ইনভার্সকে আবার মো বলা হয়, তাই কেউ লিখতে পারে মো সেন্টিমিটার ইনভার্স, সেটাও তোমরা লিখতে পারো। যে 4টি সমীকরণকে আজকের আলোচনার জন্য বেছে নিয়েছিলাম, তো তার উপর বেশ কিছু অঙ্ক আজকের কোর্সে দেখানো হলো, বোঝানো হলো। আশা করি তোমরা সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে আরও 5টি অঙ্ক দেওয়া রয়েছে যেগুলো তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। যদি কোথাও কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে।